ভারতের মানচিত্রে এবার প্রলয়ঙ্কারী মহাবিপর্যয় ধেয়ে আসছে, যা অচিরেই দেশটিকে টুকরো টুকরো করে কয়েকটা দেশে পরিণত করতে যাচ্ছে। একদিকে নীরবে অরুণাচল দখল করে নিচ্ছে চীন, অন্যদিকে পশ্চিম সীমান্তে পারমাণবিক আঘাত হানার অপেক্ষায় আছে পাকিস্তান। দুই ফ্রন্টের এই অনিবার্য মহাযুদ্ধের ডামাডলে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক চিরতরে অবরুদ্ধ হতে যাচ্ছে। আর এই চরম মহাবিপর্যয়ের বুক চিরে জন্ম নিতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিশোধের উপাখ্যান। খণ্ডিত এবং পঙ্গু হয়ে যাওয়া ভারতের দুর্বলতার সুযোগে বাংলাদেশ পুনরুদ্ধার করতে যাচ্ছে তার লুণ্ঠিত সাম্রাজ্য কলকাতা, আসাম এবং ত্রিপুরা। ৭ দশকের ঐতিহাসিক বঞ্চনা এবং চরম বিশ্বাসঘাতকতার জাল ছিন্ন করে এশিয়া মহাদেশে উত্থান ঘটতে যাচ্ছে এক নতুন, অজেয় এবং দানবীয় পরাশক্তির বৃহত্তর বাংলাদেশ। অখণ্ড ভারতের এই আসন্ন মৃত্যু এবং একটি বৃহত্তর বাংলাদেশের পুনর্জন্ম কোনো রূপকথার গল্প নয়। এটি বর্তমান ভূরাজনীতির সবচেয়ে রূঢ় এবং ভয়ঙ্কর বাস্তবতা। ভারত যদি একই সময়ে চীন এবং পাকিস্তানের সাথে একটি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে দিল্লির সুবিশাল সামরিক বাহিনী তাসের ঘরের মতো গুড়িয়ে যাবে। এই মহাযুদ্ধের প্রথম এবং সবচেয়ে মারাত্মক শিকার হবে মাত্র ২০ থেকে ২২ কিলোমিটারের চওড়া শিলিগুড়ি করিডোর। চীনা বাহিনীর একটিমাত্র নিখুঁত আঘাতেই এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আর এর সাথেই দিল্লির হাতছাড়া হয়ে যাবে সমগ্র উত্তর পূর্বাঞ্চল, যা 7 সিস্টার্স নামে পরিচিত। দিল্লির সাপ্লাই লাইন কাটা পড়ার সাথে সাথেই এই ৭টি রাজ্যে চরম বিশৃঙ্খলা এবং বিচ্ছিন্নতাবাদের দাবানল জ্বলে উঠবে। ঠিক সেই চূড়ান্ত শূন্যতা এবং খণ্ডিত ভারতের অসহায়ত্বের মুহূর্তে বাংলাদেশ তার নিখুঁত এবং মোক্ষম আঘাতটি হানবে। যুদ্ধবিধ্বস্ত একটি পঙ্গু ভারত কখনোই তার পূর্ব সীমান্তে নতুন করে কোনো সামরিক ফ্রন্ট খোলার দুঃসাহস দেখাতে পারবে না। 7 সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ভৌগোলিক এবং লজিস্টিক কারণে টিকে থাকার জন্য তাদের একমাত্র ভরসা হবে বাংলাদেশের সমুদ্র বন্দর এবং পরিবহন রুট। চীনের প্রবল সামরিক এবং কূটনৈতিক ব্যাকআপকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশ কোনো প্রকার বড় ধরনের রক্তপাত ছাড়াই অত্যন্ত নিপুণভাবে আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গকে নিজের মানচিত্রের অবিচ্ছেদ্য অংশে পরিণত করবে। এই মহাজাগতিক পুনর্গঠন সম্পন্ন হবার সাথে সাথে বিশ্ব মানচিত্রে আছড়ে পড়বে এক অভাবনীয় সুনামি। জন্ম নেবে এমন এক অখণ্ড বাংলাদেশ, যার বিশাল আয়তন দাঁড়াবে ২,৩৬,৩২২ বর্গ কিলোমিটারেরও বেশি। বর্তমান বাংলাদেশের ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের সাথে পশ্চিমবঙ্গের ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার এবং আসাম ত্রিপুরার বিস্তীর্ণ ভূখণ্ড যুক্ত হয়ে এটি পরিণত হবে এক অজেয় দুর্গে। শুধু ভূখণ্ডই নয়, ৩৩ কোটি বিপুল মানব সম্পদ দিয়ে এই নতুন বাংলাদেশ চীন ও ভারতের ঠিক পরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম জনবহুল রাষ্ট্রে পরিণত হবে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এবং গভীর নীল জলরাশির ওপর তখন একক এবং নিরঙ্কুশ আধিপত্য থাকবে কেবল বাংলাদেশের। অর্থনীতির চাকা, সামরিক সক্ষমতা এবং ভূরাজনৈতিক শ্রেষ্ঠত্বের বিচারে বাংলাদেশ এশিয়া মহাদেশের এক অবিসংবাদিত এবং অপ্রতিরোধ্য শাসকে পরিণত হবে। পৃথিবীর বুকে এমন কোনো পরাশক্তি থাকবে না যার সাহস হবে এই সুবিশাল বাঙালি সাম্রাজ্যের দিকে চোখ তুলে তাকানোর। ভারত ভাগের পর থেকে দিল্লি যেভাবে পশ্চিমবঙ্গকে শোষণের জাতাকলে পিষ্ট করেছে তার নগ্ন প্রমাণ আজকের অর্থনৈতিক পরিসংখ্যান। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা এবং উইকিপিডিয়ার তথ্য মতে ব্রিটিশ আমলে এশিয়ার সবচেয়ে ধনী শহর হওয়া সত্ত্বেও বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মাথাপিছু আয় নেমে দাঁড়িয়েছে মাত্র $১,৮০০। এর বিপরীতে চরম প্রতিকূলতা এবং শত বাধা পেরিয়ে বর্তমান স্বাধীন বাংলাদেশের মাথাপিছু আয় পৌঁছেছে $২,৫৯১। দিল্লির চরম বৈষম্যমূলক নীতি পশ্চিমবঙ্গকে আজ একটি কঙ্কালসার, দরিদ্র এবং মৃতপ্রায় রাজ্যে পরিণত করেছে। অথচ বাংলাদেশ ছুঁয়েছে অর্থনৈতিক সমৃদ্ধির এক অভাবনীয় চূড়া। দুই বাংলার একীভূতকরণ তাই কেবল ভৌগোলিক বিজয় নয়, এটি হবে একটি অর্থনৈতিক মুক্তিযজ্ঞ। আজকের এই আগ্রাসী প্রতিশোধের পেছনে লুকিয়ে আছে ১৯৪৭ সালের সবচেয়ে কলঙ্কজনক এবং ভয়ঙ্কর এক রাজনৈতিক জালিয়াতির ইতিহাস। দেশভাগের সময় ব্রিটিশ ভারতের সবচেয়ে জাঁকজমকপূর্ণ, প্রাচুর্যে ভরপুর এবং এশিয়ার মুকুটখ্যাত শহর কলকাতাকে চরম আক্রান্ত করে ছিনিয়ে নেওয়া হয়েছিল তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের কাছ থেকে।
অথচ এই কলকাতা শহরের প্রতিটি বিলাসবহুল প্রাসাদ, প্রতিটি প্রশস্ত সড়ক এবং জাঁকজমকপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো দাঁড়িয়ে আছে পূর্ব বাংলার কৃষকদের রক্ত পানি করা উপার্জনের ওপর। তৎকালীন সময়ে এই শহরের মোট বাজেটের ৭৫% যোগান দিত পূর্ব বাংলার পাট, ধান এবং কৃষিজ পণ্যের রাজস্ব। পূর্ব বাংলার কৃষকের হাড়ভাঙা খাটুনির টাকায় গড়ে ওঠা অবকাঠামোর পুরো সুবিধা ভোগ করত কলকাতার বর্ণহিন্দু জমিদার এবং ব্রিটিশ শোষকরা। ১৯৪৭ সালের ২০ জুন পর্যন্ত এটি প্রায় সুনিশ্চিত ছিল যে কলকাতা পূর্ব পাকিস্তানের অংশ হতে যাচ্ছে। হোসেন, শহীদ সরওয়ার্দী এবং শরৎচন্দ্র বসু অখণ্ড স্বাধীন বাংলার যে প্রস্তাব তুলেছিলেন তা বাস্তবায়িত হলে বাংলাদেশ বহু আগেই পৃথিবীর বুকে এক অজেয় পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করত। কিন্তু এই মহান স্বপ্নকে গলা টিপে নির্মমভাবে হত্যা করে ভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতারা। আর এই মহা ষড়যন্ত্রের সবচেয়ে বড় খলনায়ক ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এটি ছিল জিন্নাহর এক ভয়ঙ্কর, কুৎসিত এবং আত্মঘাতী কূটকৌশল। ভারত ভাগের সময় পশ্চিম পাকিস্তানের মোট জনসংখ্যা ছিল মাত্র ৩,৩০,০০,০০০। অপরদিকে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের সম্মিলিত জনসংখ্যা ছিল ৮,৪৫,০০,০০০। জিন্নাহর মতো ধুরন্ধর রাজনীতিক বুঝতে পেরেছিলেন কলকাতা পাকিস্তানের অংশ হলে অবধারিতভাবেই পুরো পাকিস্তানের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হবে। কারণ করাচি বা লাহোরে তখন শাসন পরিচালনার মতো ন্যূনতম কোনো প্রশাসনিক অবকাঠামো ছিল না। রাজধানী কলকাতায় হলে এবং বাঙালি জনসংখ্যা দ্বিগুণেরও বেশি হওয়ায় পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় চিরকালের জন্য বাঙালিদের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত হতো। পশ্চিম পাকিস্তানে এলিটদের ক্ষমতা এবং আধিপত্য হারানোর এই চরম ভীতি থেকে জিন্নাহ কংগ্রেস নেতা জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই পেটেলের সাথে এক জঘন্য গোপন চুক্তিতে আবদ্ধ হন। পশ্চিম পাঞ্জাবের একটি বিশাল ভূখণ্ড পাকিস্তানের সাথে যুক্ত করার নোংরা লোভে জিন্নাহ কলকাতাকে চিরতরে ভারতের হাতে তুলে দেন। শেরে বাংলা AK ফজলুল হক এবং হোসেন, শহীদ সরওয়ার্দীর মতো নেতারা এই জালিয়াতির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুললেও চক্রান্তের শেকড় ছিল অনেক গভীরে। সে সময় মৌলানা ভাসানী দ্ব্যর্থহীন কণ্ঠে হুঙ্কার দিয়ে বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে না। আজ সেই ঐতিহাসিক হুঙ্কার অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হওয়ার দ্বারপ্রান্তে। দিল্লির পতনের এই পটভূমি কেবল অতীত ইতিহাস দিয়ে রচিত হচ্ছে না, বরং বর্তমানে হিমালয়ের সীমান্তে চীনের ভয়ঙ্কর সামরিক পদক্ষেপ ভারতের কফিনে শেষ পেরেক ঠুকছে। অরুণাচল প্রদেশের অত্যন্ত দুর্গম অপার সুবনশিরি জেলার তাকসিন সেক্টরে ভারতের সীমানাকে গিলে খাচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি। সেখানে সীমানা পাহারার বদলে নীরবে এবং অত্যন্ত সুনিপুণভাবে নিজেদের মানচিত্র সম্প্রসারণ করছে বেইজিং। স্থানীয় নাহ আদিবাসী সম্প্রদায়ের হাজার বছরের প্রাচীন চারণভূমি, শিকারের জায়গা এবং ঔষধি গাছে ভরপুর গহীন বনাঞ্চল এখন পুরোপুরি চীনা বাহিনীর সামরিক বুটের নিচে পিষ্ট। সেখানে রাতের অন্ধকারে গড়ে উঠছে না, বরং দিনের আলোতে সগর্বে নির্মিত হচ্ছে PLA-র আধুনিক এবং নিশ্ছিদ্র সামরিক ক্যাম্প। ভারী সমরাস্ত্র এবং ট্যাঙ্ক চলাচলের উপযোগী কংক্রিটের প্রশস্ত সড়ক ও মজবুত সেতু নির্মাণ করে চীন পুরো এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে। সামরিক পরিভাষায় একে বলা হয় সালামি স্লাইসিং। সরাসরি কোনো সর্বাত্মক যুদ্ধ ঘোষণা না করে একটু একটু করে অত্যন্ত নিখুঁতভাবে শত্রুর ভূখণ্ড কেটে নিজেদের পকেটে পোড়া। ভারতীয় সেনাবাহিনী এবং গণমাধ্যম নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে এই আগ্রাসনের খবর নির্লজ্জের মতো অস্বীকার করলেও স্যাটেলাইট ডাটা এবং স্থানীয় নাহ সম্প্রদায়ের আর্তনাদ প্রমাণ করছে অরুণাচলের গভীরে ভারতের মাটি দ্রুত হাতছাড়া হচ্ছে। মূলত চীন ১৯১৪ সালের সিমলা চুক্তিতে টানা ম্যাকমোহন লাইনকে কখনোই সীমানা হিসেবে স্বীকৃতি দেয়নি। তাদের দ্ব্যর্থহীন দাবি অরুণাচল প্রদেশ সম্পূর্ণরূপে দক্ষিণ তিব্বতের অংশ। ১৯৬২ সালের যুদ্ধে চীনা বাহিনী যেভাবে অরুণাচলের বুক চিরে বহুদূর প্রবেশ করে ভারতীয় বাহিনীকে চরম অপমানজনক পরাজয়ের স্বাদ খাইয়েছিল, ঠিক সেই একই বিভীষিকার পুনরাবৃত্তি এখন চোখের সামনে ঘটছে। ভারত তড়িঘড়ি করে সীমান্তে ভাইব্রেন্ট ভিলেজ প্রকল্পের মাধ্যমে রাস্তা বানানোর চেষ্টা করলেও চীনের দানবীয় সামরিক ড্রিল এবং অবকাঠামোগত সক্ষমতার সামনে দিল্লির এই প্রতিরোধ ব্যবস্থা নেহায়তি বালুকারাশির মতো উঠে যাচ্ছে। হিমালয়ের বুকে ভারতের সীমানা যখন একটু একটু করে নিশ্চিহ্ন হচ্ছে, তখন চীন তাদের সবচেয়ে বিধ্বংসী কূটনৈতিক আঘাতটি হেনেছে সরাসরি বাংলাদেশের তিস্তা অববাহিকায়। তিস্তা নদী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ঘাড়ের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সেখানে চীনের যে কোনো উপস্থিতি দিল্লির জন্য সরাসরি জাতীয় নিরাপত্তার এক ভয়ঙ্কর হুমকি। ভারত যুগের পর যুগ ধরে এই ভিত্তিহীন ভীতি থেকে তিস্তা চুক্তি নিয়ে নোংরা টালবাহানা করে এসেছে।
কিন্তু দিল্লির এই জাতীয় নিরাপত্তার চরম অস্বস্তিকে সোজাসুজি আস্থা করে নিক্ষেপ করে চীন সরাসরি বাংলাদেশের তিস্তা নদী সমন্বিত ব্যবস্থা এবং পুনরুদ্ধার প্রকল্পে সর্বাত্মক এবং নিঃশর্ত অর্থায়নের চূড়ান্ত ঘোষণা দিয়েছে। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন অত্যন্ত কড়া ভাষায় বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ ও চীনের এই উন্নয়ন অংশীদারিত্ব সম্পূর্ণরূপে তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত। সোজা কথায় দিল্লির কোনো কান্নাকাটি, আপত্তি বা রাজনৈতিক চাপ বেইজিং বিন্দুমাত্র গ্রাহ্য করবে না। ঢাকা এবং বেইজিংয়ের কারিগরি টিম ইতিমধ্যেই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ জোর কদমে শুরু করে দিয়েছে। এই একটিমাত্র কূটনৈতিক থাপ্পড় ভারতের আঞ্চলিক মোড়লগিরির অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। চীন অত্যন্ত সুনিপুণভাবে বুঝিয়ে দিয়েছে, দক্ষিণ এশিয়ায় দিল্লির একচেটিয়া খবরদারের দিন চিরতরে সমাপ্ত। ইতিহাসের এক যুগান্তকারী বাঁকবদলের সামনে দাঁড়িয়ে আজ পুরো বিশ্ব। অরুণাচলের গহীন অরণ্যে চীনের নিরবিচ্ছিন্ন আগ্রাসন, কাশ্মীর সীমান্তে পাকিস্তানের পারমাণবিক বারুদের উৎকট গন্ধ, চীনের তিস্তা মাস্টার স্ট্রোক এবং ভেতরে ভেতরে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়া এক ভারত, সব মিলিয়ে দিল্লির পতন এখন শুধু সময়ের অপেক্ষা। আর এই পতনের ধ্বংসস্তূপ খণ্ডিত ভারতের ভস্মাবশেষ থেকেই ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম নেবে এক নতুন মানচিত্র। বাংলাদেশের উত্তাল উর্মিমালা থেকে শুরু করে হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত হবে যে সাম্রাজ্য, তার নাম হবে বৃহত্তর এবং অখণ্ড বাংলাদেশ।